ঢাকায় যোগাযোগ করে আমাদের মাননীয় প্ল্যানিং প্রতিমন্ত্রী, প্ল্যানিং সচিব এদের সবার সাথে যোগাযোগ করে আগামী 6 তারিখের একনিক বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই আরএনপিটা যদি অ্যাপ্রুভ না করেন তাহলে আমরা অনেকটা ঝামেলা করে দেবো এবং ওয়ার্ল্ড প্রজেক্টটা বাতিল করে দেবো। এই কাজগুলো আসলে আউট অফ বক্স করতে হয়। খুলনার কর্মকেন্দ্রেরও একই অবস্থা। আমি যখন অর্থ মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি তখন খুলনার কর্মভবন আমার হাত দিয়ে এটা প্রসেস হয় এবং আমি তখন আইআইটি এবং এনবিআর এর বাজেট দেখি। তখন থেকে আমার কাছে মনে হচ্ছে যে খুলনা একটা নান্দনিক ভবন হবে। বছর দেড় আগে যখন একটা আন্ডার কনস্ট্রাকশন হয়, আমি আমার ওয়াইফ সহ ফ্যামিলি সহ আমরা সুন্দরবনে বেড়াতে এসেছিলাম। এখানে আমার একটা শালা আছে, ও খুলনা সিটি হসপিটালের চিফ কার্ডিয়াক সার্জন। তোর বাসায় যাওয়া আসার পথে, খুলনা নিয়ম মার্কেট যাওয়া আসার পথে যতবারই দেখা হয় ততবারই আমার ওয়াইফের হয়েছে দেখো এটা আমাদের প্রবলেম কনস্ট্রাকশন চলছে। কয়েকবার দেখার মতো সে বিরক্ত হয়ে গেল যে এক কথা বাবাও বসে। তাই বললাম যে না, তুমি বুঝবে না, এটা তো আমাদের আবেগের ব্যাপার যে এখানে একটা আমরা খুলনার মতো জায়গায় একটা সুন্দর একটা ভবন করবো, এই কাজটা হচ্ছে আমাদের একটু ভালো লাগছে। এটাই আসলে বাস্তব। এবং এই একটা ভবন বা একটা প্রজেক্ট নেওয়া, একটাকে চালিয়ে নেওয়া, শুরু করা, অসংখ্য মানুষ জড়িত, অসংখ্য ডিপার্টমেন্ট জড়িত, এই সবাই মিলেই আসলে সরকার। আমরা যে সরকার বলি, সরকার হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। আমরা প্রত্যেকেই এক একজন এক একটা সরকার, এবং যদি সেই দায়িত্ববোধ না থাকে কখনই সরকার সাকসেসফুল হবে না। যে কোনো একটা অঙ্গ যদি ঠিক মতো পারফর্ম না করে, এই প্রজেক্টের যখন ডিপিপি প্রণয়ন হয়, এই প্রজেক্টের যখন আর্কিটেকচার ডিজাইন হয়, তখন আমাদের ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার অনেক কাজ করেছে। এই প্রজেক্ট অ্যাপ্রুভালের সময় প্ল্যানিং কমিশনের সদস্যরা, প্ল্যানিং কমিশনের যারা অফিসাররা ছিলেন, তারাও প্রচুর পরিশ্রম করেছে। এই প্রজেক্ট যখন বাস্তবায়ন হয় তখন আমাদের পিডব্লিউডির কর্মকর্তা বা ইঞ্জিনিয়াররা অনেক পরিশ্রম করেছেন। আর এনবিআর এর ভিতরে আমাদের যারা এই প্রজেক্টের ডিরেক্টর ছিলেন অথবা যারা এর সাথে আরো যারা সুপারভিশনে ছিলেন, অক্লান্ত পরিশ্রম করার পরে কিন্তু আজকের এই ভবনটা হয়েছে। সেই জন্য আমি সবার পক্ষ থেকে, আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে, এই যে এতগুলো মানুষ এর সাথে জড়িত ছিল, সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের সবার প্রচেষ্টাতেই এই ভবনটা আলটিমেটলি শেষ করা গেছে। খুলনার বিষয় যেটা, আসলে এটা অত্যন্ত দুঃখের। এক সময় যখন বাংলাদেশের এন্টায়ার ইকোনমি ছিল পাট নির্ভর, তখন কিন্তু খুলনা এলাকাটা খুবই জমজমাট এবং অত্যন্ত উন্নত এবং ধনী এলাকা ছিল এখানে। আমার নিজের নানি, ওনার কয়েক ভাই খুলনাতে কয়েক জেনারেশন আগে সেটেল হয়েছে খালিশপুরে, এবং তাদের ব্যবসা ছিল পাটের ইন্ডাস্ট্রি এবং এই রিলেটেড আরো অন্যান্য ব্যবসা বাণিজ্য। তো তখন থেকে আমি জানতাম যে খুলনা অত্যন্ত, ধীরে ধীরে আমাদের পাট যেমন হারিয়ে গেছে, সেভাবে খুলনাও অনেক পিছিয়ে পড়েছে। আমি খুব অবাক হয়েছি যখন শুনলাম যে চিংড়ি মাছের জন্য সবচেয়ে বিখ্যাত যে জায়গা, যেখানে আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের একটা বড় প্রথম অগ্রযাত্রায় ছিল দক্ষিণ অঞ্চলের চিংড়ি রপ্তানি, সেটাও নাকি নানা কারণে এখন বাধাগ্রস্ত হচ্ছে। এটাও দুঃখজনক। আমাদের চেষ্টা করতে হবে এগুলোকে কিভাবে ঠিক করা হয়। পদ্মা সেতু হওয়ার পরে আমাদের কাছে মনে হয়েছিল, বিশেষ করে মোংলাপুর পদ্মা সেতু হওয়ার পরে মনে হয়েছিল যে খুলনার ভাগ্য ফিরে যাবে, এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, ব্যবসা বাণিজ্য এখানে চলে আসবে, এদিকে চলে আসবে। কিন্তু আসলে সেটাও খুব বেশি আগায় নেই। এর মানে হচ্ছে এখানে পলিটিক্যাল কমিটমেন্ট লাগবে, অনেকে অনেক কথা বলবে, এই জিনিস এখানে করলে কাজ নেই। আমার মনে আছে আজ থেকে বোধহয় 20 বছর আগে গহীন বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটিতে কেউ যেত না, নগর যেমন রাস্তাঘাটও ছিল না, কোনো পর্যটক সেখানে যেত না। প্রথম বোধহয় 1/11 2007 পরে মনে হয় প্রথম আর্ম ফোর্সেস ডিভিশন তারা ওখানে বান্দরবনের নীলগিরিতে ছোট্ট একটা কটেজের মধ্যে তৈরি করলো, মানুষ যাওয়া শুরু করলো। এরপর সারা বাংলাদেশে প্রত্যেক মানুষেরই কিন্তু পর্যটন কেন্দ্র হয়ে গেল এই হিল ডিস্ট্রিক্ট গুলো। এখন জায়গা পাওয়া যায় না, এখন অনেকেরই কক্সবাজার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক এখানে আমাদের যে ল্যান্ডগ্রপ যে পড়েছে সুন্দরবন, আমরা ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে কমপ্লিট করেছিলাম প্রায় 1 বছর আগে। আমরা বোধহয় ভিয়েতনামের হ্যালং বের কাছে হেরে গিয়েছিলাম। এত চমৎকার একটা মানে প্রাকৃতিক যে সুন্দরবন, পৃথিবীর লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট,
এটাকে কেন্দ্র করে যে আমাদের খুলনা কেন্দ্রিক এবং সুন্দরবন কেন্দ্রিক যে পর্যটন হওয়া দরকার, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে আমরা একটা 5 স্টার হোটেল করার চেষ্টা করছি, কেউ কেউ বলছে এখানে কে থাকবে। আমি নিশ্চিত এই 5 স্টার হোটেলকে কেন্দ্র করেই কিন্তু এই দিকের ইকো ট্যুরিজমটা জনপ্রিয় হবে, এরকম একটা ফাউন্ডেশন তৈরি হবে, এভাবেই হবে। একইভাবে আমাদের যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের এই খুলনা অঞ্চলের ডেভেলপমেন্টটা হওয়া উচিত মোংলা পোর্ট কেন্দ্রিক। মোংলা পোর্টটাও সেভাবে আমরা অ্যাক্টিভেট এখনো করতে পারি নাই, এবং আমার মনে হয় আমাদের এনবিআর কাস্টমসের তরফ থেকেও মোংলা পোর্ট কেন্দ্রিক অনেক অবকাঠামো তৈরি করার ব্যাপার আছে, এবং আমরা এই কাজগুলো যদি তৈরি করতে পারি তাহলে এটা সহজ হয়। আমি গত বছর থেকে বহুবার বলছেন এখানে মোবিল প্রোগ্রাম আমাদের কাস্টমস পলিসির মেম্বার আছেন। গতবার আমি কয়েকবারই বলেছি চিটাগাং পোর্টে প্রচুর কনজেশন, অন্তত একটা আইটেম বিশ্বের গাড়ি, এটা যদি আমরা চিটাগাং পোর্টে অফ করে দিই যে আপনার চিটাগাং পোর্টে শুধুমাত্র চিটাগাং যাদের ব্যবসায়ী আছে তাদের গাড়ি দরকার, সারা বাংলাদেশে সব গাড়ি মোংলা চলে আসবে, তাহলে কিন্তু মোংলা পোর্টটা আরেকটু কমে। এবং এটা আমার মনে হয় যদি আমাদের বাগবিটা আসবে কয়েকদিন পরে, গত বছর আমরা বলেছিলাম তাদের কনসার্ন গুলো আমরা কনসিডার করে যদি আমরা এই কাজটা করতে পারি যে গাড়িগুলো সব মোংলা চলে আসবে এখান থেকে রিলিজ, তাহলে মোংলা পোর্টটার ব্যবহার আরো বাড়বে এবং চিটাগাং পোর্টের কনজেশন কমবে, আলটিমেটলি কিন্তু আমাদের দেশের জনগণ সুবিধা হবে। আমাদের খুলনা জেলা পরিষদের মাননীয় প্রশাসক মহোদয় যে দুঃখের কথাগুলো বললেন, ব্যক্তিগত যে অভিজ্ঞতার কথাগুলো বললেন, এটাই সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অভিজ্ঞতা, এটাই সত্য কথা। এই সত্যগুলো যদি আমরা সামনে না আনি আর এগুলো যদি কার্পেটের নিচে লুকাই, তাহলে আমাদের অবস্থা আরো অনেক করুণ হবে। সুতরাং এই বিষয়গুলোকে সামনে রেখে আমাদের এগোতে হবে। যে আমাদের যেমন আজকে আমি একটু আগে দেখছিলাম যে আমরা অটোমেটেড পদ্ধতিতে 600 ভিএটি অডিট সিলেকশন করেছি, অটোমেটেড পদ্ধতি, অর্থাৎ এখানে মেশিন ঠিক করেছে কার কার মামলা অডিট হবে, কোনো ব্যক্তির কোনো সম্পৃক্ততা নাই। তো আমার ধারণা ছিল যে এটা খুব প্রশংসিত হবে। আমি এনবিআর এর আমাদের ফেসবুক গ্রুপে প্রথম পর্বে দেখছিলাম কমেন্ট গুলো কি, হ্যাঁ কেউ কেউ প্রশংসা করেছে, কিন্তু অনেকেই তাদের যে বর্তমান যে পারসেপশন যে এতগুলো কোম্পানিকে একসাথে অডিট করা মানে এখানে একটা অন্য রকমের কিছু তৈরি করা হয়েছে। সত্যিকার অর্থে এই ট্রান্সপারেন্সি আনার জন্য আমাদের থেকে এর চেয়ে ভালো কোনো মেকানিজম নাই। এটা হলো সবচেয়ে বেস্ট মেকানিজম যে আমরা নৈর্ভিত্তিক ভাবে রিস্ক বেসড অডিট করবো, যাতে করে আপনারা যারা সেলফ অ্যাসেসমেন্টের রিটার্নগুলো সাবমিট করেন আপনাদের কাছে মনে হবে যে আমরা জেনুইন তথ্যপত্র দিব এবং আমাদের যা যা ট্যাক্স দেওয়ার কথা আমরা সেই ট্যাক্সটা প্রপারলি পরিশোধ করবো। আমরা যদি ঠিকমতো ট্যাক্স পরিশোধ না করি তাহলে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে যেই জনবান্ধব কর্মসূচিগুলো মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন এবং এই প্রথমবারের মতো শুরুতেই দেশের যে প্রান্তিক জনগণ তাদের কথা চিন্তা করে সরকার যে